আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমরা অনেকেই খুব উপকৃত হয়েছো এবং কমেন্ট করেছো আমাকে যে ইতিহাসের সাজেশনটাও দিতে। তার জন্য ইতিহাসটা বানিয়েছি, দেখে নাও ইতিহাসে কি কি কোশ্চেন আসতে পারে। রচনাধর্মী কোশ্চেনগুলোই করেছি, যেমন সব অধ্যায়ে দিচ্ছি। শর্ট প্রশ্ন তো দেওয়া তো সম্ভব নয়। তারপরে তোমরা গোটা বছর ধরে পড়েছো, শর্ট প্রশ্ন তোমরা পারবে সকলেই। আর তাই রচনাধর্মী কি কি কোশ্চেন আসতে পারে দেখে নাও, অধ্যায় ধরে ধরে করেছি। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদের কাজে আসবে আশা করি। ইতিহাসটাও যেমন সবগুলো লিখেছে, সেরকম এটাও আশা করি তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, শুরু করছি। দেখো, আশা করি তোমরা সকলে তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যারা যারা না এখনও করণীয় কোশ্চেনগুলো অবশ্যই করে নিবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই বছরের জন্য। দেখো, প্রথম অধ্যায় হচ্ছে অতীত স্মরণ থেকে কি কি কোশ্চেন আসতে পারে। অতীত স্মরণ থেকে প্রথম অধ্যায়ের আমি কোশ্চেন দিয়েছি, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি, মিথ ও স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। আরেকবার বলছি কোশ্চেনটা, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। এটা প্রথম কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন করবে, মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদগুলি আলোচনা করো, অথবা জাদুঘরের শ্রেণী বিভাগ। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর, জাদুঘর কাকে বলে এবং ওর সঙ্গে আসতে পারে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। জাদুঘর কাকে বলে এবং অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর, মিথ এর পুরা কাহিনী ও লিজেন্ড, কিংবদন্তি বলতে কি বোঝো। ওর সঙ্গেই অতীত বিষয়ে মানুষকে ধারণা এর কিভাবে রূপদান করে। মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো এবং অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। এই কোশ্চেনটা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর, কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে। কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে এবং ওর সঙ্গে এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 6 নম্বর, লোককথা কাকে বলে। অতীত সময়কে তুলে ধরার ক্ষেত্রে লোককথার ভূমিকা বিশ্লেষণ করো। লোককথা কাকে বলে, অতীত সময়কে তুলে ধরার ক্ষেত্রে লোককথার ভূমিকা বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওই কয়েকটা করলেই হবে। এরপর দ্বিতীয় অধ্যায় চলে যায়। দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। দেখো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, রচনাধর্মী কোশ্চেন। প্রথম কোশ্চেন হতে পারে, খুব গুরুত্বপূর্ণ, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো, অথবা জাতি বৈষম্য বলতে কি বোঝো। ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতি বৈষম্যের প্রভাবগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হতে পারে যে উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হতে পারে, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো। সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ লেখো। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো এবং সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, নব সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো। নব সাম্রাজ্যবাদের প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল। লেনিনের উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। আরেকবার বলছি কোশ্চেনটা, নব সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো এবং নব সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল। লেনিনের উক্তি তাৎপর্য ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলি লেখো। ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলি লেখো। পরবর্তী কোশ্চেন, মার্কেন্টাইল অর্থনীতি বলতে কি বোঝো এবং ওর সঙ্গে আসতে পারে শিল্প পুঁজির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝো, এই মতবাদের প্রধান বক্তব্যগুলি কি কি। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওই কয়েকটা করলেই হবে। এরপর তৃতীয় অধ্যায় চলে যায়। তৃতীয় অধ্যায় থেকে দেখো, তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। খুব গুরুত্বপূর্ণ অধ্যায় একটা। এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে দেখো। প্রথম কোশ্চেন দিয়েছি, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল এবং ওর সঙ্গে আসতে পারে এই বাণিজ্যের অবসান কেন হয়। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হতে পারে এখান থেকে, ভারতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। ভারতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, ভারতে কে কবে রেলপথ স্থাপন করেন, রেলপথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্যগুলি কি ছিল। পরবর্তী কোশ্চেন হতে পারে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।
পরবর্তী কোশ্চেন, ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কি ফেলেছিল, কি প্রভাব ফেলেছিল? ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এই দেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হতে পারে, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফলগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর চতুর্থ অধ্যায়ে চলে যাচ্ছি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। দেখো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেন হতে পারে, আলিগড় আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর কোশ্চেন হতে পারে, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। আরেকবার বলছি কোশ্চেনটা, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। পরবর্তী কোশ্চেন হতে পারে, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতাগুলি কি ছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন হতে পারে এই অধ্যায় থেকে, চীনের চৌঠা মে এই আন্দোলনের কারণ বিশ্লেষণ করো। চীনের চৌঠা মের আন্দোলনের কারণ বিশ্লেষণ করো এবং ওর সঙ্গে আসতে পারে, এই আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হতে পারে, চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কি বোঝো? এই অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, একই কোশ্চেন উত্তর হবে। অথবা হতে পারে, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করো। আরেকবার বলছি, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী কোশ্চেন হতে পারে, 19বিংশ শতকে বাংলার সমাজ জীবনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। অথবা সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। একই উত্তর হবে। পরবর্তী কোশ্চেন হতে পারে, ভারতের শিক্ষা সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর পঞ্চম অধ্যায়, দেখো কি পঞ্চম অধ্যায়ের নামটা বলে দিই আগে, ঔপনিবেশিক ভারতের শাসন। এখান থেকে কি কোশ্চেন হতে পারে দেখে নাও। প্রথম কোশ্চেন হতে পারে খুব গুরুত্বপূর্ণ, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর কোশ্চেন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919 এর বৈশিষ্ট্য লেখো। এই আইনের বিরোধিতা বা ত্রুটিগুলি আলোচনা করো এবং আসতে পারে ওর সঙ্গে এই আইনের ধারাগুলি কি কি। পরবর্তী কোশ্চেন হতে পারে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো এবং এই ঘটনার গুরুত্ব কি ছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো, এই ঘটনার গুরুত্ব কি ছিল। পরবর্তী কোশ্চেন হতে পারে, 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো। এটা খুব গুরুত্বপূর্ণ। এই আইনের ত্রুটিগুলি কি ছিল? আরেকবার বলছি, 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো। এই আইনের ত্রুটিগুলি কি ছিল। পরবর্তী কোশ্চেন হতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় দুর্ভিক্ষের কারণগুলি কি ছিল? বাংলায় 50-এর মন্বন্তরের ফলাফল লেখো। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে হতে পারে, 1943 সালে বাংলার মন্বন্তরের কারণ কি ছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হতে পারে, ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কি প্রভাব পড়েছিল? অথবা কোশ্চেনটা ঘুরিয়ে হতে পারে, ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়া কি ছিল? অথবা একই কোশ্চেন কত রকমভাবে আসতে পারে দেখে নাও, যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকট ভারতের কৃষকদের উপর কি প্রভাব ফেলেছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখে নাও, এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে দেখো কি কি কোশ্চেন হতে পারে। অধ্যায়টার নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঔপনিবেশিক সমূহ। দেখো এখান থেকে প্রথম কোশ্চেন দিয়েছি, নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব। 2 নম্বর হতে পারে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 3 নম্বর হতে পারে, এবং 3 নম্বর কোশ্চেন হতে পারে, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। ক্রিপস এই মিশনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হতে পারে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? এই পরিকল্পনার ফল কি হয়েছিল? এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কি মনোভাব ছিল? এই কোশ্চেনটা। এবং পরবর্তী কোশ্চেন হতে পারে, ভারত ছাড়ো আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে হতে পারে, আগস্ট আন্দোলনের ব্যর্থতার কারণগুলি সংক্ষেপে লেখো, এর গুরুত্ব কি ছিল। এরপর সপ্তম অধ্যায় থেকে দেখো কি কি কোশ্চেন আসতে পারে। ঠান্ডা লড়াইয়ের যুগ অধ্যায়টার নাম। এখান থেকে প্রথম কোশ্চেন হতে পারে, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে হতে পারে,
সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলি লেখো। আন্তর্জাতিক রাজনীতিতে এর ফলাফল বা গুরুত্ব কী ছিল? 2 নম্বর হতে পারে ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? এবং পরবর্তী 3 নম্বর কোশ্চেন হতে পারে পূর্ব ইউরোপে সোভিয়েতকরণের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশে এর প্রভাব কি পড়েছিল? এর কি প্রভাব পড়েছিল এটা লিখতে হবে। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া কিভাবে পূর্ব ইউরোপে তার প্রাধান্য স্থাপন করেছিল? অথবা একই কোশ্চেন ঘুরিয়ে হতে পারে 3 রকমভাবে পূর্ব ইউরোপের দেশগুলিতে রুশীকরণ নীতি বা সাম্যবাদের বিস্তার সম্পর্কে আলোচনা করো। আশা করি এর মধ্যেই পাবে। এবং আরেকটা কোশ্চেন বলছি, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ। ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা লেখো। তারপর পরবর্তী কোশ্চেন, সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল? সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের কি ভূমিকা ছিল? পরবর্তী কোশ্চেন, বিংশ শতকের দ্বিতীয় ভাগের আন্তর্জাতিক পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা বিশ্লেষণ করো। অথবা একই কোশ্চেন ঘুরিয়ে হতে পারে 1949 খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এবং পরবর্তী কোশ্চেন হতে পারে লাস্ট কোশ্চেন, এটাই এই অধ্যায় থেকে লাস্ট কোশ্চেন, দেখে নাও। ঠান্ডা লড়াইয়ের পটভূমি অথবা কোন পরিস্থিতিতে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আশা করি এই কয়েকটা কোশ্চেন করলেই তোমরা কমন পেয়ে যাবে। রচনাধর্মী কোশ্চেন তোমাদেরকে দিলাম, তোমরা অনেক অনুরোধ করেছিলে, তাই তোমাদের অনুরোধের ডাকে সাড়া দিলাম এবং কাল থেকে করছিলাম। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তোমরা হয়তো সব করেই নিয়েছো, তাও এই কোশ্চেনগুলো যারা না করেছো করে নেবে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই বছরের জন্য, তোমাদের জন্য বিশেষ করে এইচএস পরীক্ষার্থীদের জন্য। তোমরা পরীক্ষা ভালোভাবে দাও। ইতিহাসের প্রিপারেশন নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে। এই লং কোশ্চেনগুলো যাদের হয়নি অবশ্যই করে নিবে। ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি।